আবরার মেনশনে পৌঁছাতে পৌঁছাতে রাত হল অনিমাদের। অনিমা বড় সোফার একপাশে বসে আছে, আর রিমা আবার আর সুন্দর করে খাইয়ে দিচ্ছে ওকে। এতটা জার্নি করে এসে কেউই তেমন কিছু খেতে পারবে না, তাই আহামরি কিছু রান্না করেনি। অনিমা একদৃষ্টিতে তাকিয়ে দেখছে ওনাকে। প্রথম দিনে যদিও কিছু বোঝা যায় না, তবে আসতেই ওকে সাদরে বুকে জড়িয়ে নিয়েছিলেন উনি। এখন কেমন পরম মমতায় খাইয়ে দিচ্ছে। মায়ের ভালোবাসা পায়নি ও কখনো, তাই এই প্রথম মাতৃস্নেহ পেয়ে আবেগপ্রবণ হয়ে পড়ছে ও। তার ওপর আসার পর থেকেই মানিক আবরারের এত স্নেহ ওকে ওর আব্বুর কথা মনে করিয়ে দিচ্ছে। খুব কান্না পাচ্ছে, কিন্তু অনেক কষ্টে নিজের কান্না আটকে রেখেছে। আদ্রিয়ান সিঙ্গেল সোফায় গালে হাত দিয়ে বসে দেখছিল নিজের মা আর বউকে। বউশাশুড়ি নয়, একদম মামেয়ের মতো লাগছে দুজনকে। দেখেই চোখ জুড়িয়ে যাচ্ছে ওর। কিন্তু অনিমার মনের অবস্থা বুঝতে পেরে পরিস্থিতি স্বাভাবিক করতে ওপর পাশে সোফায় বসে থাকা মানিক আবরারের উদ্দেশ্যে বলল, দেখেছ বাবা, দেখ তোমার বউকে দেখ। এতদিন ফোন করে কবে আসব কবে আসব করে কান পচিয়ে ফেলছিল। আর আজ যখন আমি এলামই তখন উনি কি করল? না তুমিই দেখ কি করলটা কি। বৌমাকে বসিয়ে বসিয়ে আদর করে খাওয়াচ্ছে। আমার দিকে তাকানোর সময় আছে ওনার? নেই, একদম নেই। অনিমার মন খারাপ সব কেটে গিয়ে একটু হাসি পেল আদ্রিয়ানের কথায়। কেমন বাচ্চা বাচ্চা কথা তার। মানিক আবরারও হাসছেন। মিসেস রিমা একটু রাগী গলায় বললেন, একদম চুপ থাক তুই, হিংসুটে একটা। আদ্রিয়ান অবাক হওয়ার ভান করে বলল, সত্যি কথা বললেও আজকাল হিংসুটে ট্যাগ গায়ে লেগে যায়। দেখ বাবা কি দিনকাল পড়ল। মানিক আবরার হাসতে হাসতে বললেন, তোর গায়ে তো শুধু হিংসুটে ট্যাগ লেগেছে, আমার দিনে কতবার কত রকম ট্যাগ লাগে সেটা তো জানিস না। আদ্রিয়ান অনেকটা উৎসাহ নিয়ে নড়েচড়ে বসে বলল, আরিফ বাস, কি কি ট্যাগ বলো তো। মিসেস রিমা মানিক আবরারের দিকে কটমটে চোখে তাকাতেই উনি একটু হাসার চেষ্টা করে বলল, থাক বাপ, ঘরের কথা ঘরেই থাক। দিন শেষে তো আবার আমাকে ঘরেই ফিরতে হবে, তাই রিস্ক বাড়াবো না। বলে কয়েক সেকেন্ড চুপ থেকে দুজনেই অট্টহাসিতে ফেটে পড়ল। অনিমা অবাক দৃষ্টিতে দেখছে ওনাদের। ওনারা সত্যি সত্যি বাবা মা আর ছেলে? সত্যিই ওনারা অন্যরকম। তাই তো আদ্রিয়ানও এতটা আলাদা তৈরি হয়েছে। মিসেস লিমা রাগান্বিত কণ্ঠে বললেন, বাপ বেটা দুটোই ফাজিলের হাড্ডি হয়েছে। ভেবেছিলাম ছেলেটা আমার কিছু গুণ পাবে, কিন্তু না, শুধু আমার চেহারাটাই পেয়েছে। দেখতেই শুধু মনে হয় আমি পেটে ধরেছি, কিন্তু স্বভাব স্বভাব পুরোটাই বাপের মতো। অনি ভালো করে শুনে রাখো, তোকে প্রথমই বলে রাখছি, একদম ছাড় দিবি না। শুরু থেকেই টাইট দিয়ে রাখবি, নইলে মাথায় উঠে নাচবে। অনিমা বেশ অবাক হয়ে তাকালো নিজের শাশুড়ির দিকে। ও এতদিন মনে করত আদ্রিয়ানি শুধু অদ্ভুত, কিন্তু এখন তো দেখছে না, ওর গোটা পরিবারটাই অদ্ভুত। এমনও হয়? আদ্রিয়ান অবাক হয়ে নিজের মায়ের দিকে তাকিয়ে থেকে উঠে মানিক আবরারের সোফার হ্যান্ডেলের ওপর গিয়ে বসে ফিসফিসিয়ে বলল, বাবা, তোমার সিরিয়াল প্রেমী বউটা সারাদিন সিরিয়াল দেখে শেখেটা কি? মানে সিরিয়ালের মায়েদের মতো কোথায় ছেলেকে চোখে হারাবে, যত দোষী করুক সব আঁচল দিয়ে ঢেকে রাখবে। তা না, উল্টে আমারই সামনে, আমারই বউকে, আমাকেই টাইট দিয়ে রাখার টেকনিক শেখাচ্ছে। আনবিলিভেবল। মানিক আবরার হেসে দাঁতে দাঁত চেপে নিচু গলায় বলল, সেটা আমি জানি, এত বছরের সংসার করেছি তো। এবার চুপ কর, নইলে দুজনের মাথাতেই গ্লাস ভাঙবে। বেশ রেগে আছে।
আদ্রিয়ান গলা ঝেড়ে সোজা হয়ে বসল। তারপর ইনোসেন্ট একটা হাসি দিয়ে বলল, ও মা। মিসেস রিমা আবারও রেগে বললেন, একদম ঢং করতে আসবি না। তুই জানিস তোর ওই ডাকেই আমি গলে যাই। তাই খবরদার বলছি, একদম ট্রাই করবি না। আমি এখন তোর ওপর রেগে থাকতে চাইছি। বিয়ে করলি অথচ সেটা আমাদের তোকে ফোন করে জানতে হলো। এমন মিষ্টি একটা মেয়ে। কি ভেবেছিলি সত্যি সত্যি 3-4টা বাচ্চার বাপ হয়ে তারপর এসে বলবি যে, মা আমি বিয়ে করে ফেলেছি, এই নাও তোমার নাতি নাতনি। বাদর ছেলে। অনিমা লজ্জায় মাথা নিচু করে আছে। এভাবে বাচ্চার কথা তোলার কি দরকার ছিল? এভাবে সবার সামনে বাচ্চার কথা তুললে ওর লজ্জা করে না বুঝি? আদ্রিয়ান মুখ ছোট করে বলল, এভাবে বলছো কেন? আমি বলতাম তোমাদের, কিন্তু তার আগেই ফোন করে ফেললে। সত্যিই বলছি। মিসেস রিমা তবুও মুখ গোমরা করে বসে আছেন। আদ্রিয়ান এবার পেছনে থেকে ভালোবাসার সাথে নিজের মাকে জড়িয়ে ধরে বলল, আমার মিষ্টি মা, রাগ করো না প্লিজ। 4টা কেন? 3-4-এ 12টা নাতিনাতনি গিফট করব তোমাকে। তবুও হাসো, প্লিজ স্মাইল, বলে ওনার গালে চুমু দিল। মিসেস রিমা আর পারলেন না, হেসে দিলেন। মানিক আবরারও হাসলেন। আদ্রিয়ান অনিমার দিকে তাকিয়ে একটু হেসে চোখ মারল। অনিমা তো লজ্জায় পুরো গুটিয়ে গেছে। উঠে যেতেও পারছে না। ওর মতো অসহায় একটা মেয়েকে বারবার এভাবে লজ্জায় ফেলার কোনো মানে হয়? ইস, কি লজ্জার ব্যাপার। রাতে বসে শোয়ার প্রস্তুতি নিচ্ছিল অরুমিতা। শুতে যাবে এমন সময় ফোন বেজে উঠল। নাম্বারটা সেভ করি নেই, কিন্তু চিনতে একটু অসুবিধা হল না ওর। কপাল কুঁচকে এলো ওর। একরাশ বিরক্তি নিয়ে ফোন কেটে শুতে নিলেই আবার বেজে উঠল। ও আর ফোন ধরল না, কিন্তু ফোন বেজেই চলেছ। অরুমিতার এবার বেশ রাগ হচ্ছে। রাগ নিয়েই উঠে ফোনটা রিসিভ করে বলল, কে বলছেন? আমি আশিস। কি চাই? তোমাকে ফোন করেছি, নিশ্চয়ই তোমাকেই চাই। অরুমিতা চোখ বন্ধ করে একটা শ্বাস নিয়ে আগে নিজেকে সামলে নিল। তারপর বলল, হঠাৎ 3 বছর পর আমাকে এত কি প্রয়োজন পড়ল যে এত মেসেজে কল করছেন? হঠাৎ মনে পড়ল কি করে? আশিস চুপ হয়ে গেল। সত্যিই তো, এই 3 বছরে অরুমিতাকে মনে পড়লেও কথা বলতে ইচ্ছে হয়নি। এত টান অনুভব করেনি। কিন্তু হঠাৎ আবার ওকে দেখার পর এমন কেন হচ্ছে? কেন বারবার কথা বলতে ইচ্ছা করছে? কেন? কিছুক্ষণ চুপ থেকে ও বলল, আমরা কি আজকাল নরমালি কথাটাও বলতে পারি না অরুমিতা? আমাদের সম্পর্কটা কি নরমালি কথা বলার মতো কোনো জায়গায় আছে মিস্টার আশিস? আশিস হালকা হেসে বলল, সত্যি পাল্টে গেছ। উত্তরে অরুমিতাও তাচ্ছিল্যের হাসি হেসে বলল, সেই অধিকার শুধু আপনার নেই অরুমিতা। আমি। অরুমিতা আশিসকে থামিয়ে দিয়ে বলল, আপনার কি জরুরি কিছু বলা আছে? আশিস বেশ কিছুক্ষণ চুপ থেকে বলল, না। তাহলে রাখছি, বলে অরুমিতা আশিসকে আর কিছু বলার সুযোগ না দিয়ে ফোন কেটে দিল। 3 বছর আগে যখন ওদের সম্পর্কটা শুরু হয় সবকিছুই অন্যরকম লাগত অরুমিতার কাছে। এত ভালো লাগা এর আগে ওর লাইফে আসেনি। রাত জেগে কথা বলা, ছোটখাটো খুনসুটি, আশিসের কেয়ারিং, এত ভালোবাসা সবকিছুই স্বপ্নের মতো লাগছিল। ওর কিশোরী মন তখন স্বপ্নের রাজ্যে ভাসছিল। সবকিছু ঠিকই চলছিল, কিন্তু 6 মাস পর হঠাৎই সব এলোমেলো হয়ে গেল। স্বপ্নগুলো নিমেষেই ভেঙে গুড়িয়ে গেল। কথাগুলো ভেবে একটা দীর্ঘশ্বাস ফেলে ঘুমানোর চেষ্টা করল অরুমিতা। মোটামুটি বড় আকারের ডুপ্লেক্স একটা বাড়ি।
বিশাল নকশা করা লোহার গেট হতে বাড়ির সদর দরজার ছোট সিঁড়ি অবধি রয়েছে 7 ফুট চওড়া ইট দিয়ে তৈরি রাস্তা। রাস্তাটার ডানপাশটা পুরোটাই ফাঁকা, বিশাল একটা মাঠের মতন, তার পাশ ঘেঁষে বাউন্ডারির দেয়াল ঘেঁষে বড় বড় গাছ আছে। অপর পাশে একটু দূরেই খুব সুন্দর বাগান। বাড়িটার পেছনে সুইমিং পুল আছে। অনিমা হাঁটতে হাঁটতে সবটাই দেখছে। সত্যিই খুব সুন্দর করে সাজানো সব। হাঁটতে হাঁটতে ও পেছনের সুইমিং পুলে গিয়ে দাঁড়াল। প্রায় 2 ঘন্টা হলো ও বাইরে আছে। কেমন একটা লাগছে ওর। আজ এখানে রিকের আসার কথা। এসেও গেছে নিশ্চয়ই এতক্ষণে। পৃথিবীতে এত মানুষ থাকতে রিককেই আদ্রিয়ানের ভাই হতে হল। দুহাত বুকের ওপর ভাঁজ করে সুইমিং পুলে নিজের প্রতিবিম্ব দেখতে দেখতে এটাই ভাবছে অনিমা। হঠাৎ মাথায় কেউ টোকা দিতে পেছনে তাকিয়ে দেখল আদ্রিয়ান। অনিমা কিছু না বলে আবার পানির দিকে তাকাল। আদ্রিয়ান ওকে পেছনে থেকে জড়িয়ে ধরে বলল, কি ভাবছ? কিছু না। হুমম সকাল থেকেই বেগম সাহেবার মুড অফ দেখছি। কিছু তো হয়েছে? কিছুই হয়নি। আদ্রিয়ান কিছুক্ষণ চুপ থেকে বলল, আচ্ছা, তোমাদের ওই নিউ ইয়াং প্রফেসর কি যেন নাম? অনিমা একটু ভাবুক হয়ে বলল, অয়নদীপ স্যার। হ্যাঁ, উনি কিন্তু তোমার বান্ধবীর ওপর হেব্বি ক্রাশ খেয়েছে। অনিমা বেশ অনেকটা অবাক হয়ে আদ্রিয়ানের দিকে ঘুরে বলল, অরুর ওপর? জি ম্যাডাম। কিন্তু সেটা আপনি কি করে জানলেন? আদ্রিয়ান অনিমার কোমর ধরে কাছে টেনে অবাক কণ্ঠে বলল, আমার বউয়ের বেঞ্চের দিকে ওভাবে তাকিয়ে থাকবে আর আমি খোঁজ না নিয়েই ওই ব্যাটাকে ছেড়ে দেব? কি ভাবো আমাকে তুমি? অনিমা একটা হতাশ নিঃশ্বাস ফেলে পড়ে হেসে দিয়ে বলল, অরুর সাথে স্যারের কিছু হলে ভালোই হবে বলুন। আদ্রিয়ান কিছু বলবে তার আগেই গলা ঝাড়ার আওয়াজে দুজনেই দুজনকে ছেড়ে দাঁড়াল। তাকিয়ে দেখল রিক দাঁড়িয়ে আছে। আদ্রিয়ান হেসে বলল, ও তুই এখানে এলি যে? রিক তীক্ষ্ণ চোখে তাকিয়েছিল এতক্ষণ, কিন্তু আদ্রিয়ানের প্রশ্নে মুখে হাসি ফুটিয়ে বলল, খালামনি ডাকছে, খাবার বাড়া হয়েছে। এরপর অনিমার দিকে তাকিয়ে বলল, কি ব্যাপার ভাবি? সেই কখন এসছি অথচ আপনার দেখাও পেলাম না। এভাবে পালিয়ে বেরানোটা কি ঠিক? অনিমা একটা শুকনো ঢোক গিলল। রিককে কেন জানি খুব বেশি ভয় লাগছে ওর। আদ্রিয়ান অনিমার হাত ধরে রিককে বলল, চল ডাইনিং এ চল। বড় মাপের ডাইনিং টেবিল জুড়ে বিভিন্ন রকমের খাবার রাখা। পোলাও, মালাই চিকেন, চিকেন রোস্ট, চিংড়ি মাছের মালাইকারি, পায়েস, মিষ্টি আরও বেশ কয়েক পদ। আবরার মেনশনে সবাই একসাথে খেতে বসেছে। জাবিন বারবার আর চোখে অভ্রকে দেখছে। ছেলেটার প্রতি খুব বেশি বিরক্ত ইদানিং ও। আসার সময় দরকার ছাড়া কোনো কথা বলেনি ওর সাথে। এরকম কেন ছেলেটা? যদিও ওর কিছুই যায় আসার কথা না, কিন্তু যত সময় যাচ্ছে তত বেশি যায় আসছে ওর। কেন এমন হচ্ছে নিজেও জানে না। মিসেস রিমা অনিমাকে বেড়ে বেড়ে খাওয়াচ্ছে। অনিমা এত খাবে না বলছে, তবুও জোর করে খাওয়াচ্ছে। আদ্রিয়ান আর রিক দুজনেই বোকার মতো তাকিয়ে আছে আর হতাশ দৃষ্টিতে দেখছে একে অপরকে। ওরাও কতদিন পর এলো, অথচ ওদের ভ্যালুই নেই। এই নিয়ে একদফা হাসাহাসিও হলো পড়ে। রাতে অনিমা মিসেস রিমার সাথে গল্প শেষে জাবিনের রুমে শুতে যাচ্ছে। আদ্রিয়ানের সাথে এখানেও এক রুমে থাকছে না ও। আসলে আদ্রিয়ানই চায় না। ও চায় না আপাতত স্বামী স্ত্রীর মতো থাকতে। কিন্তু কেন চায় না সেটা কেউ জানে না। অনিমাও কিছু বলেনি। এতে ওরও আপাতত বিশেষ কোনো সমস্যা নেই। শুধু মাঝে মাঝে ইচ্ছে হয় একটু এই যা। কিন্তু করিডোর দিয়ে হাঁটার সময় হঠাৎই কেউ ওর হাত টেনে ধরে দেয়ালে মিশিয়ে 2 বাহু চেপে ধরল।
অনিমা অবাক হয়ে তাকিয়ে দেখল রিক রক্তিম চোখে তাকিয়ে আছে। ও অবাক হয়ে বলল, আপনি কি করছেন? ছাড়ুন আমায়। রিক রাগে গজগজ করে বলল, তুমি জানো না কি করছি? রাগে মাথা ফেটে যাচ্ছে আমার। সহ্য করতে পারছি না আমি এসব। আদ্রিয়ান, তোমার এত ঘনিষ্ঠতা, কাছে আসা, এত প্রেম সহ্য হচ্ছে না আমার। চেষ্টা করছি সবটা মানতে, কিন্তু পারছি না। পারছি না আমি। কি করব বল? টেল মি ড্যাম ইট। অনিমা প্রচণ্ড ভয় পেয়ে গেছে রিকের আচরণে। কেঁদে ফেলেছে ও। কাঁপা কাঁপা গলায় বলল, কি বলছেন এসব? রিক ওকে ঝাড়া দিয়ে ছেড়ে বলল, বুঝতে পারছো না কি বলছি? বুঝতে পারো না আমি ভালোবাসি তোমাকে? আই লাভ ইউ ড্যাম ইট। অনিমা অবাক হয়ে তাকিয়ে রইল রিকের দিকে। রিক ওকে ভালোবাসে? কই, আগে তো বলেনি। ও তো জানতো ও রিকের জেদ শুধুমাত্র। তাহলে হঠাৎ কেউ বলে উঠল, কি করছিস তোরা এখানে? আওয়াজ শুনে রিক আর অনিমা দুজনেই ঘুরে তাকাল। তাকিয়ে দেখে আদ্রিয়ান হাত ভাঁজ করে দাঁড়িয়ে আছে। আদ্রিয়ানের দৃষ্টি বেশ শান্ত। ওকে দেখে বোঝা যাচ্ছে না কিছু শুনেছে কিনা। অনিমা অনেকটা ভীত দৃষ্টিতে তাকিয়ে আছে। আদ্রিয়ান কিছু শোনেনি তো? ভুল ভাবেনি তো কিছু? ও তো বলতেই চেয়েছিল সব আদ্রিয়ানকে। আদ্রিয়ানই কিছু শুনতে চায়নি, উল্টে রেগে গেছিল। কি করত ও? এদিকে রিক ভয় না পেলেও আদ্রিয়ানের উপস্থিতিতে অস্বস্তিতে পড়েছে। ও চায় না আদ্রিয়ানকে কষ্ট দিতে। আবার অনিকেও ওর সাথে সহ্য করতে পারছে না। প্রচণ্ড টানাপোড়েনের মধ্যে আছে। ইতস্তত করে একবার অনিমা, আরেকবার আদ্রিয়ানের দিকে তাকাচ্ছে। আদ্রিয়ান ভ্রু কুঁচকে বলল, কি হলো? দুজনেই মিউট হয়ে গেলি কেন? রিক মুখে জোরপূর্বক একটু হাসি ফুটিয়ে বলল, আসলে অনিমা জাবিনের রুমে শুতে যাচ্ছিল, আমিও আমার রুমে যাচ্ছিলাম। এখানে দেখা হলো দুজনের, তাই একটু কথা বলছিলাম। কথাটা শুনে আদ্রিয়ান অনিমার দিকে তাকাল। অনিমা চোখ নামিয়ে নিল। আদ্রিয়ান রিকের দিকে তাকিয়ে বলল, কথা বলা হয়ে গেছে নিশ্চয়ই? আর এখন রাতও হয়েছে অনেক। অনি, আমার রুমে এসো একটু। কথাটা বলে অনিমার হাত ধরে রিকের দিকে তাকিয়ে আদ্রিয়ান মুচকি হেসে বলল, গুড নাইট। রিক মুখে হাসি ধরে রেখেই বলল, গুড নাইট। আদ্রিয়ান আর কিছু না বলে অনিমার হাত ধরে ওর রুমে নিয়ে গেল। রিক শুধু শক্ত চোখে ওদের যাওয়ার দিকে তাকিয়ে রইল। আদ্রিয়ান অনিমাকে রুমে এনে বিছানায় বসিয়ে দিয়ে এরপর গিয়ে দরজাটা লাগিয়ে দিল। অনিমা একটু অবাক হয়ে তাকিয়ে আছে। দরজা লাগাচ্ছে কেন? আর ওকে বা কেন আনল? দরজা লাগিয়ে আদ্রিয়ান তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো অনিমার দিকে। অনিমা বেশ ভয় পাচ্ছে। একটু আগের ঘটনাটা নিয়ে আদ্রিয়ান ওকে কিছু বলবে না তো? আদ্রিয়ান দৃষ্টি দেখে অনিমা মাথা নিচু করে ফেলল। আদ্রিয়ান যত এগিয়ে আসছে অনিমা তত শক্ত করে বিছানার চাদর খামচে ধরছে। ওর খুব ভয় লাগছে যে আদ্রিয়ান কি না কি করে বসে। এই ছেলেকে বিশ্বাস নেই। কিন্তু অনিমাকে অবাক করে দিয়ে আদ্রিয়ান ঝট করে অনিমার কোলে মাথা রেখে শুয়ে পড়ল। অনিমা হকচকিয়ে গেল। কিছুক্ষণ বোকার মতো তাকিয়ে থেকে বলল, এটা কি হলো? আদ্রিয়ান মাথা ঘুরিয়ে অনিমার দিকে ঘুরে বলল, কিছু হয়নি, তবে হবে ঘুম। একটা সাউন্ড স্লিপ চাই জান পাখি। মাথায় হাত বুলিয়ে দাও তো। আপনি এই জন্য আমাকে নিয়ে এসছেন? হ্যাঁ, তুমি মাথায় হাত বুলিয়ে দিলে ঘুম ভালো হবে। আর কথা বলো না, এবার মাথায় হাত বুলিয়ে দাও প্লিজ। অনিমা দরজার দিকে একবার তাকিয়ে বলল, কিন্তু জাবিন রুমের দরজা খুলে আমার জন্যে ওয়েট করছে তো।
আদ্রিয়ান চোখ বন্ধ রেখে বলল, আমি ঘুমিয়ে পড়লে তুমি জাবিনের রুমে চলে যেও। আচ্ছা নাহিদ ভাইয়া কোথায়? এখানে তো এলো না। ও একটু কাজে আটকে আছে, এদিকে আসতে পারবে না। অনিমা আর কিছু না বলে আদ্রিয়ানের মাথায় হাত বুলিয়ে দিতে শুরু করল। আদ্রিয়ানও ভদ্র ছেলের মতো চোখ বন্ধ করে রইল। আজ আর কোনো দুষ্টুমি করল না। অনিমার রিকের বলা কথাগুলো মনে পড়ছে শুধু। রিক কি বলল তখন? রিক ওকে ভালোবাসে? কিন্তু কিভাবে সম্ভব এটা? সব এরকম এলোমেলো লাগছে কেন? এসব ভাবতে ভাবতে হঠাৎ আদ্রিয়ানের মুখের দিকে চোখ পড়ল ওর। চোখ বন্ধ করে রাখা অবস্থায় বেশ ইনোসেন্ট লাগছে আদ্রিয়ানকে। অনিমা বেশ অনেকক্ষণ আদ্রিয়ানের মুখের দিকে তাকিয়ে থেকে মুচকি হাসল। রঞ্জিত চৌধুরী নিজের ক্যাবিনে বসে সামনে রাখা গ্লোবটা ঘোরাচ্ছে আর গভীর মনোযোগ দিয়ে ভাবছে কিছু একটা। বেশ কিছুক্ষণ পর দরজা খুলে কবির শেখ ঢুকতে ঢুকতে বলল, কি ব্যাপার, আজ এত সকাল সকাল তলফ করলেন যে? কোনো দরকার ছিল? কথাটা বলে চেয়ার টেনে বসলেন উনি। রঞ্জিত চৌধুরী গ্লোব থেকে চোখ সরিয়ে নিয়ে বলল, হ্যাঁ, রিক মানিকের বাড়িতে গেছে জানো তো? হ্যাঁ শুনেছি। তোমার কি মনে হয়? কি করবে ও? কিছুই বুঝে উঠতে পারছি না। ছেলেটা যদি আদ্রিয়ান না হয়ে অন্য কেউ হতো, তাহলে রিককে আমি আমার মতো চালাতে পারতাম। কিন্তু সমস্যা হচ্ছে এটাই যে ওটা আদ্রিয়ান। তাই আমি এ বিষয়ে ওকে বেশি উস্কাতে গেলে আমায় সন্দেহ করত। কিন্তু কাজের কাজ কিছুই হতো না। তাই আমি ওকে যেটুকু যা উস্কেছি কাজ হলে তাতেই হবে। আর যদি কাজ না হয় তাহলে এ বিষয়ে আমাদের আর কিছু করার নেই। রঞ্জিত চৌধুরী হতাশ নিঃশ্বাস ত্যাগ করে বলল, এত ঝামেলা আর ভালো লাগছে না। একে তো এই ঝামেলা, তার ওপর অনেক খোঁজ লাগিয়েও এখনো বুঝে উঠতে পারছি না আমাদের অজান্তেই এভাবে আমাদের সব প্ল্যান ভেস্তে কে দিচ্ছে। হ্যাঁ, অনিমাকে যখন পাচার করা হচ্ছিল সেই মুহূর্তেই গ্যাংটা ধরা পড়া, তখনই পুলিশ চলে আসা, ওই বুড়ি মাদারের এভাবে ভ্যানিশ হয়ে যাওয়া, আর এর আগে যেসব বাস দিয়েছে সেসব বাদই দিলাম। আচ্ছা, অনিমা আদ্রিয়ানের কাছে আছে। আদ্রিয়ানই বিয়ে করল ওকে। কোনোভাবে আদ্রিয়ান এসব করছে না তো? রঞ্জিত চৌধুরী তাচ্ছিল্যভরা হাসি দিয়ে বললেন, আরে দূর, আর মানুষ পেলে না? দুবেলা গিটার নিয়ে টুংটাং করে বেড়ায়, গান গেয়ে একটু নাম ডাক করেছে। ওর দ্বারা এত জটিল কাজ সম্ভব নাকি? আর তাছাড়াও এদের তো অনেক ব্যস্ততা থাকে, এত জটিল কাজে যুক্ত হওয়ার সময় কোথায়? এটা কি সিনেমা নাকি? কবির শেখ দুই হাত একত্রিত করে তার ওপর থুতনি রেখে বলল, সবকিছু এত হালকাভাবে নেওয়া ঠিক নয়। যে গিটারে টুংটাং করতে পারে সে বন্দুকের ট্রিগারও টানতে পারে। আর ও তো কেবল রকস্টার। বাস্তবেও আরও বড় বড় প্রফেশনে থাকা মানুষও এসবে যুক্ত থাকে, শুধু সাধারণ চোখে পড়ে না। টাকার জোরে নিজেদের আড়ালে রাখে। পৃথিবী এতটাও সহজ নয়। সেটা আপনার চেয়ে ভালো কে জানে? হ্যাঁ, ভুল কিছু বলনি। কিন্তু পরবর্তী পদক্ষেপ কি হবে? অনিমা যদি আদ্রিয়ানকে আমাদের ব্যাপারে বলে দেয় তখন? চিন্তা করো না, বলবে না। কারণ ও নিজেও নিশ্চিতভাবে কিছুই জানে না। যেটুকু জানে অনুমান মাত্র। আর যেটুকু নিশ্চিতভাবে জানে সেটুকুতে আমাদের বড় কয়েকটা মাথা ফেসে গেলেও আমরা ফাঁস হব না। তাই আপাতত বাবাই যা করছে করতে দাও। এখন এটা জানা বেশি জরুরি যে হঠাৎ আমাদের পেছনে লাগলোটা কে, বা কারা, আর কেন? বেশ অনেকটা জায়গা জুড়ে করা ফুলের বাগানটা বেশ সুন্দর লাগে দেখতে। বিভিন্ন রকমের ফুল ফুটে বাগান জুড়ে। বোঝাই যায় খুব সুন্দরভাবে পরিচর্যা করা হয় এই বাগানের। এই আবরার মেনশনের মানুষগুলো সবাই যে কত শৌখিন তার পরিচয় এই বাড়ির প্রতিটা গাছ, মাটি,
প্রতিটা ইট বহন করে চলেছে। আজ জাবিন নিজেই গাছগুলোতে পানি দিচ্ছে। ও বাড়িতে থাকলে মাঝে মাঝে এটা করে। ওর খুব ভালো লাগে বাগানের যত্ন নিতে। কেমন একটা আমার বাগান ফিল আসে। এই নিয়ে আদ্রিয়ানকে সাথে ছোটবেলায় ঝগড়াও করত অনেক। আদ্রিয়ান বলতো বাগানটা ওর, আর জাবিন বলতো ওর। শুরু হয়ে যেত দুই ভাইবোনের ঝগড়া। সে কি ঝগড়া! গাছে পানি দিতে দিতে এসব ভেবে আনমনেই হাসল জাবিন। হঠাৎ ওর চোখ পড়ল অভ্র দিকে। অভ্র হেডফোন কানে লাগিয়ে গান শুনতে শুনতে এদিকেই আসছে। ও একটু গলা ঝেড়ে চুলটুল সেট করে গাছে পানি দেওয়ায় মন দিল। ওর মনে হলো অভ্র হয়তো গুড মর্নিং বা কিছু একটা বলবে। কিন্তু ওকে অবাক করে দিয়ে অভ্র পাশ কাটিয়ে চলে গেল। জাবিন অবাক হয়ে তাকিয়ে রইল। এটা কোনো ব্যবহার হলো? প্রচণ্ড রাগ লাগছে ওর। না, ব্যাপারটা আর সহ্য করা যায় না। ও এবার চেঁচিয়ে বলল, ও হ্যালো। হয়তো গান স্লো বাজছিল তাই অভ্র শুনতে পেল। পেছনে ঘুরে তাকিয়ে হেডফোন নামিয়ে নিয়ে বলল, কিছু বলবে? জাবিন রেগে এগিয়ে গিয়ে বলল, নিজেকে কি মনে করেন আপনি? প্রেসিডেন্ট টাইপ কিছু? এত ভাব কিসের? হ্যাঁ? অভ্র অবাক হয়ে তাকিয়ে থেকে বলল, সরি সরি মাই ফুট। সবসময় আশেপাশ দিয়ে গেলে এমন ভাব করেন যেন চেনেনি না। এত মুড কিসের? নিজেকে খুব স্পেশাল কিছু ভাবেন? একটু কথা বললে কি হয়? জাবিনের এসব কথায় বোকা বনে গেল অভ্র। বোকার মতোই কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, আমি কিছুই বুঝলাম না। জাবিনের মাথায় এবার আগুন জ্বলছে। ও পানির পাইপটা সোজা অভ্র দিকে দিয়ে ওকে পুরো ভিজিয়ে দিল। তারপর পাইপটা ছুঁড়ে ফেলে বলল, বুঝবেনও না, ডাফার। বলে হনহনে পায়ে চলে গেল। অভ্র অবাক হয়ে একবার নিজের ভেজা শরীরের দিকে একবার জাবিনের যাওয়ার দিকে তাকাল। কি হলো কিছুই বুঝল না। গোটা ব্যাপারটাই ওর মাথার ওপর দিয়ে গেল ওর। আবরার মেনশনে ওরা এসছে দুদিন হয়ে গেল। এর মধ্যে অনিমা আর আদ্রিয়ানের কাছেও যেতে পারেনি। আসলে সারাদিনই ব্যস্ত থাকে। মিসেস রিমার সাথে পুরোটা সময়ই রান্নাঘরে থাকে, আবার কখনো মানিক আবরারের সাথে গল্প করে, জাবিনের সাথে আড্ডা দেওয়া। বাকি সময়টা পারিবারিক আড্ডা। তবে রিকের কাছ থেকে বেশ দূরত্ব বজায় রেখেই চলেছে ও। যদিও রিক আবার একবার ওরকম ব্যবহার করেছিল ওর সাথে, কিন্তু অনিমা চলে এসছে নিজেকে সামলে। এত কিছুর মধ্যে আর আদ্রিয়ান পাচ্ছে না ওকে। বেশ মেজাজ খারাপ হয়ে আছে ওর এই জন্য। সবার সামনে অনিমাকে ডাকতেও পারে না। কিন্তু অনিমাও সবসময় কারো না কারো সাথেই আছে। তাই অনিমার ওপরও বেশ রাগ হচ্ছে ওর। রাতে খাওয়া দাওয়া সবকিছুর পর বাকি কাজ সেরে অনিমা শোয়ার জন্যে জাবিনের রুমের দরজার কাছেই এসছে সবে। হঠাৎ কেউ ওকে কোলে তুলে নিল। অনিমা হকচকিয়ে তাকিয়ে দেখে আদ্রিয়ান। ও কিছু বলতে যাবে তার আগেই আদ্রিয়ান ধমক দিয়ে বলে উঠল, একদম চুপ। আর একটা কথাও বলবে না। অনেক জ্বালিয়েছ, এবার চুপচাপ থাকো। বলে ওকে কোলে নিয়েই হাঁটা শুরু করল। অনিমা অবাক হয়ে তাকিয়ে আছে আদ্রিয়ানের। আজব তো, ও আবার কি করল? এভাবে রেগে আছে কেন? এই লোকটাকে মাঝে মাঝে ও মজা করে পাগল বলে, কিন্তু ওর এখন মনে হচ্ছে সত্যি এই লোকের মাথার কয়েকটা ছেঁড়া। নইলে হুটহাট এমন অদ্ভুত আচরণ করে কেউ? আদ্রিয়ান অনিমাকে কোলে করে নিয়ে এসে সোজা বিছানায় বসিয়ে দিল। অনিমা বোকার মতো তাকিয়ে আছে আদ্রিয়ানের দিকে। হুট করে এত রাতে এভাবে তুলে নিয়ে আসার মানে কি? আদ্রিয়ান অনিমার দিকে ঝুঁকে একটু শক্ত কণ্ঠে বলল, একদম নড়বে না। ভদ্র মেয়ের মতো চুপচাপ বসে থাকো। অনিমাও ভদ্র মেয়ের মতো মাথা নেড়ে সম্মতি জানাল। কারণ দেখেই মনে হচ্ছে এই ছেলে রেগে আছে।
পাগল খেপানোটা ঠিক হবে না। কিন্তু প্রশ্ন হচ্ছে রাগল কেন? এসব ভাবতে ভাবতেই অনিমা তাকিয়ে দেখে আদ্রিয়ান দরজা বন্ধ করে দিয়ে আবার ওর দিকেই আসছে। অনিমা ভ্রু কুঁচকে তাকিয়ে আছে আর বোঝার চেষ্টা করছে যে কি হচ্ছে। আদ্রিয়ন অনিমা পাশে বসে খাটের দিকে হেলান দিয়ে তাকালো অনিমার দিকে। অনিমা এখনো আদ্রিয়ানের দিকে তাকিয়ে আছে, আর ও ঠিক কি করতে চাইছে সেটাই বোঝার চেষ্টা করছে। কিছু একটা করেছে ও, কিন্তু সেটা কি? আদ্রিয়ান কিছুক্ষণ অনিমার মুখের দিকে তাকিয়ে থেকে হঠাৎ করেই ওর হাত ধরে একটানে নিজের বুকের ওপর এনে ফেলল। অনিমা চোখ বড় বড় করে করে তাকিয়ে আছে আদ্রিয়ানের দিকে। ওর দুই হাত আদ্রিয়ানের বুকের ওপর। এরকম আচমকা আক্রমণ আশা করেনি ও। ও ব্যাপারটা বুঝতে পেরে সরে আসতে চাইলে আদ্রিয়ান ওর কোমর চেপে ধরে ওকে কাছে টেনে আনল। আদ্রিয়ানের চোখে মুখে রাগ স্পষ্ট দেখা যাচ্ছে। অনিমা শুকনো একটা ঢোক গিলল। আদ্রিয়ান অনিমার চোখে চোখ রেখে শক্ত কণ্ঠে বলল, দূরে যাচ্ছ কেন? আমি কাছে থাকলে ভালো লাগে না? দুনিয়াতে সবার জন্যে তোমার সময় আছে। তোমার বন্ধুদের জন্যে আছে, আমার বাবা মায়ের জন্যে আছে, আমার বোনে ইভেন অভ্র জন্যেও তোমার কাছে সময় আছে। শুধু আমার জন্যে নেই। মানে, আমার দিকে তাকানোর সময়টাও তোমার নেই। আর এদিকে তোমার একটু কাছে থাকার জন্যে আমি ছটফট করি আর তুমি শুধু দূরে বাহানা খুঁজে বেড়াও। অনিমা মুখ কাচুমাচু করে তাকিয়ে আছে আদ্রিয়ানের দিকে। কাপা কাপা কণ্ঠে বলল, আমার কি দোষ? বাড়িতে সবাই আছে, সবার সাথে কথা বলতে হয়। এরপর মামনিকে রান্নায় হেল্প করা, বাবাকে চা দেওয়া, যাবি। অনিমাকে থামিয়ে দিয়ে আদ্রিয়ান ঝাঝালো কণ্ঠে বলল, হ্যাঁ সেটাই তো বললাম। সবাই তোমার কাছে ইম্পর্টেন্ট, শুধু আমি বাদে। আমার প্রতি তোমার কোনো রেসপন্সিবিলিটি নেই, কোনো হোপও নেই। বিয়েটাও তো আমি তোমাকে এক প্রকার জোর করেই করেছিলাম, রাইট? সো এটাই এক্সপেক্টেড। বলে অনিমাকে এক প্রকার ঠেলেই নিজের থেকে সরিয়ে দিল। অনিমা অবাক চোখে তাকিয়ে রইল আদ্রিয়ানের দিকে। অসহায় গলায় বলল, আপনি সামান্য একটা বিষয় নিয়ে এভাবে কথা বলছেন কেন? আদ্রিয়ান তাচ্ছিল্যের একটা হাসি দিয়ে বলল, সামান্য? হ্যাঁ, তোমার কাছে তো আমার সবকিছুই সামান্য। এখন কাছে আছি, সবসময় তোমার আশেপাশে ঘুরঘুর করছি, তাই সবই সামান্য মনে হচ্ছে। হাত বাড়ালেই তো পেয়ে যাচ্ছ আমাকে। যেদিন তোমার সাথে থাকব না, হারিয়ে যাব, সেদিন বুঝতে পারবে। অনিমা চমকে উঠল আদ্রিয়ানের কথা শুনে। অবাক কণ্ঠে বলল, কি বলছেন আপনি এসব? আদ্রিয়ান হেসে উঠে দাঁড়িয়ে বলল, তোমার তাতে আর কি যায় আসে বল? সবাই আছে তো। এদের সাথে থেকে ভুলেই যাবে আদ্রিয়ান নামক কেউ তোমার জীবনে ছিল। কথাটা বলে আদ্রিয়ান হেঁটে ব্যালকনিতে চলে গেল। বাইরে বৃষ্টি হচ্ছে মাঝারি গতিতে। বাজ পড়ছে না আজ। অনিমা ঠায় বসে আছে ওখানে। আদ্রিয়ান যে ওর ওপর অভিমান করেছে বেশ বুঝতে পারছে। ও তো বুঝতে পারেনি আদ্রিয়ান এতটা কষ্ট পাবে। ওকে একটু বুঝিয়ে বললেও তো হতো। এভাবে কথা বলে কেউ? আদ্রিয়ান রেলিং ধরে বাইরে তাকিয়ে আছে। বৃষ্টির ঝাপটায় হালকা ভিজে যাচ্ছে ও, কিন্তু তাতে ওর কোনো ভ্রুক্ষেপ নেই। কিছুক্ষণ পর অনিমা এসে পেছনে থেকে জড়িয়ে ধরল আদ্রিয়ানকে। প্রথমবার আদ্রিয়ান ছাড়াতে চাইলে অনিমা আরও শক্ত করে ধরে রাখল। আদ্রিয়ান কোনো রিয়্যাক্ট করল না। অনিমা আস্তে করে বলল, সরি। আদ্রিয়ান তবুও কিছু বলল না। একটু পর আদ্রিয়ান খেয়াল করল যে অনিমা কাঁদছে। সেটা দেখে আদ্রিয়ান চমকে উঠল। দ্রুত অনিমাকে ছাড়িয়ে ঘুরে তাকালো অনিমার দিকে। অনিমা মাথা নিচু করে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। আদ্রিয়ান অনিমার থুতনি ধরে মুখ উঁচু করে ধরে বলল, এভাবে কাঁদছ কেন? অনিমা নাক টানতে টানতে ভাঙা গলায় বলল,
আপনি কি করে বললেন যে আমি আপনাকে ভুলে যাব? এতটা স্বার্থপর ভাবেন আমাকে? আদ্রিয়ান সযত্নে অনিমার চোখের জল মুছে দিয়ে নিজের বুকে টেনে নিয়ে বলল, সত্যিই ভুলবে না? আপনি এসব থাকব না, হারিয়ে যাব এসব কথা বলবেন না। আমার ভালো লাগে না। আচ্ছা বাবা, বলবো না। কান্না করো না প্লিজ। অনিমা কিচ্ছু না বলে আদ্রিয়ানের বুকের সাথে একদম মিশে রইল। আদ্রিয়ানও আরও শক্ত করে জড়িয়ে ধরল অনিমাকে। বাইরে থেকে আসা বৃষ্টির ঝাপটায় দুজনেই অনেকটা ভিজে গেছে। বেশ অনেকটা সময় এভাবেই কেটে গেল। আদ্রিয়ান বলল, কাল আমায় ফিরতে হবে। কিছু ইম্পর্টেন্ট কাজ আছে। স্টেজ শো আর রেকর্ডিংও আছে। সো আই হ্যাভ টু গো। অনিমা অবাক হয়ে আদ্রিয়ানকে ছেড়ে ওর মুখের দিকে তাকিয়ে থেকে বলল, কালকেই? হুম। আর আমি? আদ্রিয়ান গম্ভীর কণ্ঠে বলল, বাবা মা তোমাকে এখন ছাড়বে না। আমি পরে তোমাকে নিয়ে যাব। হুম। বলে অনিমা মাথা নিচু করে ফেলল। অনিমার যে মন খারাপ হয়ে গেছে সেটা আদ্রিয়ান বুঝতে পারছে। তাই কোমর ধরে ওকে নিজের সাথে মিশিয়ে নিয়ে বলল, আরে কয়েকটা দিন তো। এখানে তো সবাই আছে। সারাদিন এমনিই কেটে যাবে। রাতে তো আমি আছি ফোন করার জন্যে। অনিমা মাথায় তুলে তাকালো আদ্রিয়ানের দিকে। আদ্রিয়ান অনিমার নাক টেনে দিয়ে বলল, এবার মিষ্টি হাসিটা একটু দেখাও। মনটা শান্ত করি। আমার কিউট বউটার সুইট হাসি না দেখলে আমার দিনই কাটে না। অনিমা একটু হেসে মাথা নিচু করে ফেলল। আদ্রিয়ান অনিমার কপালে চুমু দিয়ে বলল, দ্যাটস লাইক মাই লেডি। অনিমা বেশ লজ্জা পেল। মাথা তুলে তাকাচ্ছে না আদ্রিয়ানের দিকে। আদ্রিয়ান অনিমার কানের কাছে মুখ এনে বলল, এভাবে লজ্জা পেও না লজ্জাবতী। নিজেকে সামলে রাখতে ভীষণ অসুবিধা হয়। অনিমা হেসে দিয়ে আদ্রিয়ানের বুকে একটা কিল মেরে টি-শার্ট খামচে ধরে আদ্রিয়ানের বুকে মুখ লুকিয়ে ফেলল। আদ্রিয়ানও নিজের সাথে শক্ত করে জড়িয়ে ধরল অনিমাকে, যেন আজ ছেড়ে দিলে আর কখনো ধরতে পারবে না। সকালবেলা অনিমা সবার জন্যে কফি করে একে একে সবাইকে দিচ্ছে। আদ্রিয়ান এখনো নামেনি। সবাইকে কফি দিয়ে আদ্রিয়ান ডাকতে যাবে। অনিমা দেখল রিক সদর দরজার দিকে দাঁড়িয়ে আছে। অনিমার একদমই ইচ্ছে করছে না রিকের কাছে গিয়ে এখন ওকে কফি দিতে। কিন্তু আপাতত ওকেই দিতে হবে, কিছু করার নেই। ও রিকের কাছে গিয়ে বলল, আপনার কফি। রিক কফিটা হাতে নিয়ে বলল, একটা কথা জিজ্ঞেস করব? অনিমা ভ্রু কুঁচকে ফেলে বলল, কি কথা? আদ্রিয়ান আর তোমার মধ্যে কি সব ঠিক আছে? ঠিক না থাকার তো কিছু নেই। রিক ইতস্তত করে বলল, না মানে, তোমরা এখনো এক রুমে থাকো না তাই। অনিমা রাগী কণ্ঠে বলে উঠল, সেটা আমাদের স্বামী স্ত্রীর ব্যাপার। আপনাকে এ বিষয়ে কোনোরকম এক্সপ্লেনেশন দিতে আমি বাধ্য নই। আপনার সেই অধিকারও নেই। রিক সহির দৃষ্টিতে অনিমার দিকে তাকিয়ে বলল, একসময় তুমি আমাকে নিজের বেস্ট ফ্রেন্ড বলতে, আর আজ বলছো অধিকার নেই? অনিমা আহত গলায় বলল, আমার সেই সম্বোধনের মর্যাদা আপনি রাখতে পারেননি মিস্টার চৌধুরী। যারা আগাগোড়া সবটাই মিথ্যে দিয়ে ভরা, সে আর যাই হোক বন্ধু হতে পারে না। কথাটা বলে অনিমা আর দাঁড়াল না ওখানে। রিক অনিমার যাওয়ার দিকে তাকিয়ে গরম কফি মগটার ওপর দিয়ে নিজের হাত চেপে ধরল। রাগ, অভিমান, কষ্টের মিশ্র অনুভূতি হচ্ছে ওর মধ্যে। কি হয়েছিল, কি হচ্ছে, কিছুই জানে না ও। হ্যাঁ, ও অনিমার সাথে মিসবিহেভ করেছে কিছুদিন, কিন্তু সেটা তো পরে। অনিমার হঠাৎ বদল ও মানতে পারেনি তাই। কিন্তু অনিমা এমন একটা ভাবে কথা বলছে যাতে করে মনে হচ্ছে বিশাল কোনো পাপ করে ফেলেছে। এগুলো কি অনিমার কোনো নাটক ওকে ইগনোর করার জন্যে? নাকি এমন কিছু আছে যা ও জানে না?
কিছুক্ষণের মধ্যেই আদ্রিয়ান নিচে নেমে এলো। একবার ফ্রেশ ট্রেশ হয়েই নিচে এসছে। অনিমা কফি নিয়ে গেছিল ওপরে। ওপর থেকে কফি খেয়েই এসছে। এখন একসাথে ব্রেকফাস্ট করতে বসেছে সবাই। ব্রেকফাস্ট টেবিলে মানিক আবরার বললেন, আদ্রিয়ান কখন বের হচ্ছ তুমি? আদ্রিয়ান খাবার চিবুতে চিবুতে বলল, 11টার নাগাদ বের হয়ে যাব বাবা। আদ্রিয়ানের যাওয়ার কথা শুনে অনিমার মন আবার খারাপ হয়ে গেল। মিসেস রিমা মুখ গোমড়া করে বলল, কদিন হলো এলি? এখনই আবার যেতে হবে? কি এত কাজ সত্যিই বুঝি না। অনি কিন্তু এখানেই থাকছে আপাতত। ছুটি শেষ হওয়ার আগে নেওয়ার কথা ভুলেও ভাববি না। আদ্রিয়ান হেসে দিয়ে বলল, জানি আমি সেটা। তোমাদের আদরের বৌমাকে সেজন্যই রেখে যাচ্ছি। যাবি? আর চোখে একবার অভ্রদিকে তাকিয়ে বলল, তো তুই কি একাই যাবি? আদ্রিয়ান ভ্রু কুঁচকে বলল, আমি আর অভ্র যাব। আমি গেলে ও আর থাকবে কেন? জাবিন আর কিছু বলল না, খাওয়ায় মনোযোগ দিল। অভ্র জাবিনের দিকে কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে নিজেও খেতে লাগল। রিক কিছুই বলছে না, চুপচাপ খাচ্ছে শুধু। আদ্রিয়ান আয়নার সামনে দাঁড়িয়ে রেডি হচ্ছে আর অনিমা গোমরা মুখ করে দাঁড়িয়ে আছে। শেষে টি শার্টের ওপর দিকে জ্যাকেটটা পরিয়ে দিল অনিমা আদ্রিয়ানকে। আদ্রিয়ান অনিমার মুখের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। অনিমা নিচের দিকে তাকিয়ে আছে। আদ্রিয়ান নরম কণ্ঠে বলল, জান পাখি। অনিমা আদ্রিয়ানের দিকে ছলছলে চোখে তাকাল। আদ্রিয়ান ওর দুই বাহুতে হাত রেখে বলল, যাওয়ার সময় একদম কাঁদবে না। চলে আসবো তো। আর এখানে তো তুমি একা নও, সবাই আছে তোমার সাথে। অনিমা অসহায়ভাবে কাঁদো কাঁদো কণ্ঠে বলল, তাড়াতাড়ি ফিরে আসবেন তো? আদ্রিয়ান মুচকি হেসে বলল, আরে পাগলি, জাস্ট 3 থেকে 4 দিনের কাজ। তাছাড়াও আসতে তো হবেই। তোমাকে ছেড়ে আমি কোথায় যাব হুম? মৃত্যু ছাড়া আমাদের আলাদা করার ক্ষমতা কারোর নেই। অনিমা সাথে সাথেই জড়িয়ে ধরল আদ্রিয়ানকে। নিঃশব্দে চোখে জল ফেলছে ও। ইচ্ছে করছে লোকটাকে ধরে বেঁধে রেখে দিতে। আদ্রিয়ানও আলতো হাতে ওকে জড়িয়ে ধরে মাথায় চুমু দিল। নিচে গিয়ে সবার কাছ থেকে বিদায় নিল আদ্রিয়ান। রিকের কাছে গিয়ে বলল, থাক, আসছি আমি। রিক মুচকি হেসে বলল, তাড়াতাড়ি চলে আসিস। আদ্রিয়ান যাওয়ার সময় অনিমার ইচ্ছে করছিল আরেকবার আদ্রিয়ানকে জড়িয়ে ধরতে, কিন্তু সবার সামনে আর সম্ভব হয়নি। শুধু অসহায় চোখে তাকিয়েছিল ওর যাওয়ার দিকে। আর বুক চিরে বেরিয়ে এসছিল দীর্ঘশ্বাস। আদ্রিয়ান চলে গেছে, প্রায় 12 ঘন্টা হয়ে গেছে। কিন্তু এখনও আদ্রিয়ান একবারও ফোন করেনি অনিমাকে। শেষে অনিমাই করেছিল বেশ কয়েকবার, কিন্তু আদ্রিয়ান রিসিভ করেনি। এই নিয়ে খুব চিন্তিত অনিমা। ডিনারের সময় মানিক আবরারকে বলেছে এই কথা। উনি ওকে এটা বলে আশ্বস্ত করেছে যে আদ্রিয়ান বলেছিল ওর আজ স্টেজ শো আছে, সেসব নিয়েই ব্যস্ত আছে হয়তো। ফ্রি হলে নিশ্চয়ই ফোন করবে। ও আগেও এরকম করেছে অনেকবার। রিমা আবরারও তাই বললেন। ওনাদের এসব কথা শুনে অনিমার চিন্তা কিছুটা কমলেও মনের মধ্যে খচখচ করছে। রিক শক্ত চোখে তাকিয়ে আছে অনিমার দিকে। এত শক্ত করে স্পুন চেপে ধরে আছে যেন হাতের মধ্যে ঢুকে যাবে। সকলের সামনে আছে তাই দাঁতে দাঁত চেপে নিজেকে নিয়ন্ত্রণ করছে। মাত্র কয়েক ঘন্টা যোগাযোগ হয়নি, তাতেই আদ্রিয়ানের জন্য এত চিন্তা। কয়েক মাসেই এত ভালোবাসা। অথচ ওর সাথে একটা বছর থাকার পরেও বন্ধুর চেয়ে বেশি কিছুই ভাবতে পারেনি অনিমা ওকে। এটাকে কি বলে? আদ্রিয়ানের সার্থকতা? রিকের ব্যর্থতা? নাকি নিয়তি? কিন্তু ওর কি দোষ ছিল?
যাকে নিজের সবটা দিয়ে ভালোবেসেছিল তাকে প্রতিনিয়ত অন্যের হয়ে যেতে দেখতে হচ্ছে। সেই মেয়েটা অন্য কারো জন্যে চিন্তা করছে, ছটফট করছে। প্লেটে স্পুন ঘষতে ঘষতে সেসবই ভাবছিল রিক। সেবেলাও ওর ঠিকভাবে খাওয়া হয়নি ওর। অনিমা আদ্রিয়ানকে ফোন করেই যাচ্ছে, কিন্তু এখন ফোন বন্ধ বলছে। অনিমার এবার আরও বেশি টেনশন হচ্ছে। রঞ্জিত চৌধুরী আর কবির শেখ এখন জানে ও কোথায় আছে। এটাও জানে যে আদ্রিয়ান ওর বর। আর কাছের মানুষকে হাতিয়ার করে যুদ্ধ লড়া ওনাদের মূল যুদ্ধনীতি। আদ্রিয়ানের সাথে খারাপ কিছু করবে না তো ওনারা? অনিমা এসব নানারকম চিন্তায় বিভোর থেকে শেষ রাতের দিকে শেষের পাতা এক করল। সকালবেলায় অনিমা মুখ ভার করে সোফায় বসে আছে। ওর মধ্যে অস্থিরতা স্পষ্ট দেখা যাচ্ছে। মানিক আবরার রেডি হয়ে নিচে এসে অনিমাকে এভাবে বসে থাকতে দেখে হেসে বলল, মামনি। অনিমা মলিন মুখ নিয়ে ওনার দিকে তাকাল। ধীর কণ্ঠে বলল, জি বাবা। মানিক আবরার অনিমার পাশে বসে বলল, আদ্রিয়ানের জন্যে চিন্তা হচ্ছে? ও তো বাচ্চা নয়, তাই না? আর খুব বেশি ব্যস্ত থাকলে এরকমও করে ও। দেখবে দুপুরের মধ্যেই ওর ফোন চলে আসবে। আর না আসলে তো আমরা আছি, তাই না? রিমা আবরার কিচেন থেকে বেরিয়ে হাত মুছতে মুছতে এগিয়ে এসে বললেন, সেটাই তো বোঝাচ্ছি ওকে। সকালে ঠিক করে খায়নি। দেখ কেমন মুখ করে আছে। মানিক আবরার উঠে দাঁড়িয়ে বলল, আচ্ছা, তোমরা থাকো। আমাকে আবার একটু অফিস থেকে ঘুরে আসতে হবে। রিমা আবরার সম্মতি জানালেন। কিছুক্ষণ পর জাবিনও নিচে নেমে এলো। ও এসে অনিমার সাথে টুকি টুকি কথা বলে ওকে নরমাল করার চেষ্টা করছে। ঘণ্টখানেক পর মিসেস রিমা রেডি হয়ে নিচে নেমে বলল, অনি, জাবিন আমি একটু আমার বান্ধবীর বাড়িতে যাচ্ছি। চলে আসব দুপুরের আগে। তোরা থাক। রিক ওপরে ঘুমাচ্ছে। দেখি ওর কিছু লাগবে কিনা। অনিমা আর জাবিন দুজনেই মাথা নাড়ল। মিসেস রিমা বেরিয়ে যাওয়ার পর অনিমা আর জাবিন দুজনেই সোফায় বসে বই পড়ছিল। কিন্তু অনিমার মনোযোগ বইয়ের চেয়ে বেশি ফোনের দিকে। আদ্রিয়ান ফোন করে যদি? কিন্তু আদ্রিয়ান ফোনই করছে না। জাবিন ব্যাপারটা লক্ষ্য করে বলল, আরে, এত চিন্তা করছো কেন? ঠিক ফোন করবে দেখ। শোন না ভাবি, আমার না একটা ক্লাস আছে এখন। রুমে যেতে হবে। তুমি আমার সাথে রুমে আসবে নাকি এখানেই থাকবে? অনিমা বলল, না না, তুমি ক্লাস কর। আমি বরং এই ফাঁকে আদ্রিয়ানের ওয়াশরুমে গিয়ে শাওয়ারটা সেরে নেই। জাবিন মাথা নাড়ল। জাবিন আর অনিমা বইটি নিয়ে একসাথেই ওপরে গেল। জাবিন ওর রুমে গেল আর অনিমা আদ্রিয়ানের রুমে গেল শাওয়ার নিতে। প্রায় 1 ঘন্টার মতো শাওয়ার নিয়ে বেরিয়ে এসে অনিমা আয়নার দিকেই যাচ্ছিল চুল মুছতে। কিন্তু বিছানায় চোখ পড়তেই দেখল রিক বসে আছে। ওর চোখে মুখে ভয়ঙ্কর রাগ। অনিমা হঠাৎ ওকে এখানে দেখে ঘাবড়ে গেল। রিক কি করে ঢুকল? ও কি তবে দরজা আটকায়নি? সেদিনের মতো আবার কিছু করবে না তো রিক? কথাটা মনে হতেই ও দ্রুত দরজার কাছে গিয়ে দরজা খুলতে নিলেই রিক এসে ওর হাত ধরে হ্যাচকা টান দিয়ে দরজা থেকে সরিয়ে নিল। অনিমা টাল সামলাতে না পেরে বিছানায় বসে পড়ল। ও কোনো রকমে উঠে দাঁড়ালো আবার। রিক ক্রোধিত দৃষ্টিতে দেখছে অনিমাকে। এতদিন আদ্রিয়ানের জন্যেই অনিমার কাছে আসতে পারত না। কোনো না কোনোভাবে ঠিক আদ্রিয়ান চলে আসত সেই মুহূর্তেই। কিন্তু আজ সুযোগ যখন পেয়েছে তখন ওকে সবটা জানতেই হবে। অনিমাকে ওর সব কথার উত্তর দিতে হবে। ওকে জবাব দিতে হবে এরকম কেন করল ও। রিককে নিজের দিকে এগিয়ে আসতে দেখে অনিমা কম্পিত কণ্ঠে বলল, দেখুন, আমার কাছে আসবেন না আপনি। কেন এসছেন এখানে? আর কি চান আমার কাছ থেকে?
কেন এভাবে অশান্তি সৃষ্টি করছেন আমার জীবনে? রিকের রাগ অনিমার এরকম কথায় আরো বেড়ে গেল। রিক অনিমার হাত চেপে ধরে নিজের দিকে টেনে নিয়ে বলল, আমি অশান্তি সৃষ্টি করছি? আমি? আর তুমি যেটা করেছ সেটা কি? হ্যাঁ, বারবার এমনভাবে কথা বলছো যাতে আমি তোমাকে ঠকিয়েছি, আমি তোমাকে ছেড়েছি, আমি সব অন্যায় করেছি। নিজের দোষ ঢাকতে আমার ওপর দোষ চাপাচ্ছ? অনিমা নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে করতে বলল, আমি কিছুই করিনি, যেতে দিন আমায়। রিক আরও শক্ত করে হাত চেপে ধরে বলল, যেতে তো দেব না। আজ আমার সব প্রশ্নের উত্তর দিয়ে তারপর তুমি যাবে। এই দোটানা, সংশয়, অনিশ্চয়তা আমি জাস্ট নিতে পারছি না। ইউ হ্যাভ টু এক্সপ্লেইন মি। অনিমা কান্নামাখা গলায় বলল, রিক, আমি আপনার ভাইয়ের বউ, সম্পর্কে আপনার ভাবি। এরকম করতে পারেন না আপনি আমার সাথে। রিক ঝাড়ি মেরে বলল, হ্যাঁ জানি, আর সেই জন্যেই তোমার কাছে শুধুমাত্র উত্তরটুকু চাইছি আমি। যদি তুমি আদ্রিয়ানের বউ না হতে তাহলে এতক্ষণে আমি তোমাকে কি যেন বলছিলে? তুমি কিছুই করনি। সত্যিই কিছু করনি? তোমার জন্যে এতটা করার পরেও অকারণেই আমার সাথে বাজে ব্যবহার করনি? আমার সাথে বিয়ে ঠিক থাকার পরেও আমার অনুপস্থিতিতে তুমি ওই বাড়ি ছেড়ে বেরিয়ে আসনি? তারপর মাত্র কয়েক মাসের পরিচয়ে আমার ভাইকে পটিয়ে নিয়ে তাকে বিয়ে করে ফেললে। আর আজ বলছো যে তুমি কিছুই করনি। আমি তোমার শান্তি নষ্ট করছি? অনিমার এবার রাগে সমস্ত গা জ্বলে যাচ্ছে। একের পর এক মিথ্যা অভিযোগ করে যাচ্ছে রিক ওর নামে, অথচ নিজে সাধু সাজছে। অনিমা রিককে সর্বশক্তি দিয়ে ঝাড়া দিয়ে ছাড়িয়ে নিয়ে বলল, হ্যাঁ করছেন। আপনি আমার শান্তি নষ্ট করছেন। আজ আপনি আমার দিকে আঙুল তুলছেন? হ্যাঁ, এটা সত্যি, আপনি আমার জীবন বাঁচিয়েছিলেন, নিজের বাড়িতে আশ্রয় দিয়েছিলেন। তার জন্যে আমি আপনার কাছে সেদিনও কৃতজ্ঞ ছিলাম আর আজও আছি। সেই জন্যই আপনার প্রতি কোনোরকম অনুভূতি না থাকার সত্ত্বেও আপনাকে বিয়ে করতে রাজি হয়েছিলাম, শুধুমাত্র আপনার ঋণ শোধ করার জন্যে। রিক অবাক দৃষ্টিতে তাকালো অনিমার দিকে। শুধুমাত্র ঋণ শোধ করার জন্যে বিয়ে করতে রাজি হয়েছিল? অনিমা চোখ মুছে বলল, হ্যাঁ, এটা ঠিক। এক পর্যায়ে আপনাকে নিজের সবথেকে ভালো বন্ধু মনে হতো আমার। তবে এটাও ভাবতাম যে আপনি আমাকে বিয়ে কেন করতে চান। কিন্তু আপনি কি করছিলেন? নিজের বাবা আর মামার কুকীর্তি যাতে আমি বাইরে কাউকে না জানাতে পারি তাই বিয়ে করতে চেয়েছিলেন আমায়। নিজের বউ নয়, বন্দি দাসী বানিয়ে রাখতে চেয়েছিলেন আমাকে। রিক বিস্ফোরিত দৃষ্টিতে তাকালো অনিমার দিকে। এসব কি বলছে অনিমা? কিসের কুকীর্তি? অনিমা একটা তাচ্ছিল্যের হাসি হেসে বলল, অবাক হচ্ছেন? আমি কি করে জানলাম? আপনার বাবা আর মামা নিজেই বলেছিল আমাকে সবটা। কিন্তু বিশ্বাস করুন, আমি ওদেরকে বিশ্বাস করিনি। আমি জানতাম ওরা নিজের স্বার্থে নিজের কাছের মানুষকেও ফাঁসাতে পারে, তাই পাত্তাই দেইনি ওদের কথায়। কিন্তু আমার বিশ্বাস আপনি সেদিনই হারিয়েছেন যেদিন এটা জানতে পেরেছি যে আপনারই ইনস্ট্রাকশনে রোজ আমাকে ইনজেকশন দেওয়া হতো। আমি জানি স্যার সেটা কিসের ইনজেকশন ছিল, আমার শরীরে সেটা কতটা ড্যামেজ করেছে, আর ভবিষ্যতে এর কারণে আমার কি ক্ষতি হতে পারে জানেন তো আপনারা? রিক হতভম্ব দৃষ্টিতে তাকিয়ে থেকে বলল, আমি এখন প্লিজ এটা বলবেন না যে আপনি ইনজেকশন দিতে বলেননি, কারণ সেটা আপনি নিজে স্বীকার করেছেন। ওরা যখন আমায় বলেছিল আমি মানিনি। আমি ভাবতেই পারিনি আপনি আমার সাথে এত খারাপ কিছু করতে পারেন। কিন্তু মনে আছে আমি নিজে জিজ্ঞেস করেছিলাম আপনাকে যে আপনি সুমি আপুকে আমায় কোনো ইনজেকশন পুশ করতে বলেছেন কিনা? আপনি সেদিন নিজে স্বীকার করেছিলেন যে হ্যাঁ, আপনি বলেছেন এটা করতে।
রিক এক প্রকার পাথরের মতোই দাঁড়িয়ে আছে। ওর সব কথা যেন গলায় আটকে গেছে। অনিমার এক একটা কথা ওকে জমিয়ে দিচ্ছে। অনিমার নাক টেনে বলল, সেদিনের পর থেকে এমনিতেই আপনাকে সহ্য হতো না আমার। আপনি যে রক্তের ধারাটাই পেয়েছেন সেটা বুঝে গেছিলাম। আর ওই সময় আমার সবকিছুই অসহ্য লাগত। আপনাকে একদমই সহ্য হতো না আমার। আর তখনই আপনি আপনার আসল রং দেখিয়েছিলেন আমার ওপর, তাই না? এক একটা দিন আমার কেমন কাটত তখন জানেন আপনি? আর বারবার বলছেন যে আমি আপনার বাড়ি ছেড়ে পালিয়ে এসছি। সত্যি যদি পালাতে পারতাম ওই নরক থেকে, খুব ভালো হতো। কিন্তু আমি পালাইনি। কি করে পালাবো? আমাকে তো আপনি জেলের আসামির মতো বন্দি করে রাখতেন। কিন্তু সেদিন আপনার বাবা আমাকে একদল পাচারকারীর হাতে তুলে দিয়েছিল। আর সেটা তো আপনার জানাই, কারণ সেই দলের অ্যারেঞ্জমেন্ট তো আপনিই করেছিলেন। সবকিছু যাতে ঠিকঠাক হয় সেই ব্যবস্থাও করে দিয়েছিলেন আপনি। যদিও এই কথাটাই আছে যেটা আপনার মুখ থেকে শুনিনি আমি। কিন্তু বাকি সব সত্যি হলে এটাও নিশ্চয়ই সত্যি। রিক এখনও ওভাবেই তাকিয়ে আছে অনিমার দিকে। অনিমা বিছানায় বসে পড়ল। তারপর ভাঙা কণ্ঠে বলল, আমার কোনো অনুরোধ, কোনো আকুতি সেদিন আপনার বাবার মন গলাতে পারেনি। আমি ওনার পায়ে পর্যন্ত পড়েছিলাম। বলেছিলাম আমি অনেক দূরে চলে যাব তবুও যাতে আমার এত বড় ক্ষতি না করে। কিন্তু উনি শোনেননি। জোর করে ওদের হাতে তুলে দিয়েছিল আমায়। সেটা তো আল্লাহর রহমত ছিল যে যেদিন আমায় হ্যান্ডওভার করা হচ্ছিল সেদিন আদ্রিয়ান চলে এসছিল ওখানে। না হলে আজ হয় আমি কবরে থাকতাম নয়তো কোনো পতিতাপল্লীতে অন্যে। রিক সাথেই থমকে বলে উঠল, চুপ, একদম চুপ। বলে রিক দুহাতে নিজের চুল উল্টে ধরে দুকদম পিছিয়ে গেল। অনিমার কথাগুলো ওর মস্তিষ্কে ভনভন করে ঘুরছে। কি বলল এসব মেয়েটা? রিক ওর মামা আর বাবার ব্যাপারে যথেষ্ট দুর্বল। ওনাদের ব্যাপারে খারাপ কিছু ভাবতে চায় না, এটা ঠিক। কিন্তু এমনিতে ও যথেষ্ট বুদ্ধিমানও। তাই পুরো ব্যাপারটা মেলাতে ওর বেশি সময় লাগল না। অনিমা প্রচণ্ড জোরে জোরে শব্দ করে কাঁদছে। রিক ওকে সামলাবে সেই মানসিক পরিস্থিতি ওর নেই। এখন ওকে কে সামলাবে? ওর হৃৎপিণ্ড থেমে যেতে চাইছে, শ্বাস আটকে আসতে চাইছে। এখন ওর আদ্রিয়ানকে দরকার, খুব দরকার। কিন্তু সেও তো নেই। অনিমাকে নিজের হয়ে সাফাই দেওয়ার মতো মানসিক অবস্থা ওর নেই, তাই কিছু না বলে ধীর পায়ে বেরিয়ে গেল রুম থেকে। অনিমা কান্না করতে করতে বিছানায় শুয়ে পড়ল। মাথাটা হঠাৎ আবার ব্যথা করছে। ও তো ওইসব দিনগুলো ভুলতে চায়, কেন পারছে না? বারবার কেন এগুলোই ওর সামনে আসে? দুপুরে রিমা আবরার এসে অনিমাকে ডেকে নিচে আনলেন। অনিমা এক প্রকার বাধ্য হয়েই নিচে এল। একে তো আদ্রিয়ানের খবর নেই, তার ওপর রিকের সাথে ওসব নিয়ে তর্কাতর্কি হয়েছে। কান্নাকাটি করাতে চোখমুখ শুকনো লাগছে। নিচে এসে দেখে রিক আর জাবিনও আছে। রিকের সাথে চোখাচোখি হতেই ও চোখ সরিয়ে নিল। রিকের চোখমুখও লালচে হয়ে আছে, মনে হচ্ছে কেঁদেছে। মিসেস রিমা বলল, দেখেছ মুখচোখের কি অবস্থা হয়েছে? এবার আসুক ওই ছেলে, আচ্ছা করে ধোলাই দেব। আমার মেয়েটাকে এভাবে কাঁদায়। অনিমা আর নিজেকে সামলাতে পারল না। মিসেস রিমাকে জড়িয়ে ধরে সত্যিই কেঁদে ফেলল। জাবিন অবাক হয়ে বলল, আরে ভাবি, কেঁদো না প্লিজ। ভাইয়ার খবর পেয়ে যাব ঠিক। কিচ্ছু হবে না। বোকা মেয়ে, আমার ছেলে, আমি চিনি ওকে। দেখ গিয়ে কোথাও ঘাপটি মেরে আছে। কান্নাকাটি থামা। বলে মিসেস রিমা অনিমাকে নিয়ে সোফায় বসলেন। অনিমা নাক টেনে কেঁদেই যাচ্ছে।
রিক সোফায় বসে একদৃষ্টিতে তাকিয়ে দেখছে অনিমাকে। দেখছে ওর নীলপরি ওর ভাইয়ের জন্যে কতটা উদ্বিগ্ন হতে পারে, কতটা ভালোবাসলে এটা সম্ভব। জাবিন টিভি অন করে বলল, দেখি টিভিতে কিছু বলে কিনা। ভাইয়ার তো কাল শো ছিল। নিউজ চ্যানেলে দেওয়ার কিছুক্ষণের মধ্যেই টিভিতে খবর এলো যে শো করতে আসেননি বিখ্যাত রকস্টার আদ্রিয়ান আবরার জোহায়ের। ক্ষুব্ধ দর্শকরা, স্টেজে ভাঙচুর, বিরাট ক্ষতির সম্মুখীন অর্গানাইজাররা। চলবে।